নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জিওগ্রাফি উইথ MKK। এই চ্যানেল ভিডিও যে সমস্ত গুণীজন ব্যক্তিরা দেখছেন তাদের আমার বিনম্র প্রণাম, এবং যে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছো তাদের আমার আন্তরিক অভিনন্দন, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে সপ্তম শ্রেণীর পর্বত সম্পর্কে, ভূগোলের পর্বত সম্পর্কে পড়াবো। তো পর্বত কাকে বলে? তার আগে বলি যে ভূপ্রকৃতির গঠন ও বৈচিত্র্য অনুসারে ভূমিরূপকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 পর্বত, 2 পাহাড়, 3 মালভূমি, 4 সমভূমি। পর্বত কাকে বলে না, সাধারণত 900 মিটারের উঁচু চারিদিকে প্রসারিত সুদীর্ঘ শিলাস্তূপকে পর্বত বলে। যেমন কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি, কারাকোরাম পর্বত, হিমালয়, এইসব। তো পর্বত গ্রন্থি কাকে বলে? অনেকগুলি পর্বত যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। এরপর আছে ধরো পর্বত উপত্যকা। দুটি পর্বত চূড়ার মাঝে নিচু খাতের মাঝে একটা অংশ, তাকে পার্বত্য উপত্যকা বলে, ভ্যালি। আর পর্বত শৃঙ্গ, পর্বতের উঁচু চূড়ার মতো অংশটাকে, সূচালো যে অংশটাকে, তাকে পর্বত চূড়া বা শৃঙ্গ বলে। যেমন হিমালয় পর্বতের একটি পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা সারা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 8838 মিটার। এবারে পর্বতকে গঠন ও উৎপত্তিগত ভিত্তিতে পর্বতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। ভঙ্গির পর্বত কাকে বলে না, শিলাস্তরে ভাঁজ পড়ে, ভূ আন্দোলনের ফলে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গির পর্বত বলে। এই পর্বতের অপর নাম ভাঁজ পর্বত। অনেকগুলি ভঙ্গির পর্বত আছে, যেমন আমেরিকার উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার অ্যান্ডিজ, ভারতের হিমালয় ইত্যাদি। এরপর স্তূপ পর্বত। ভূ আন্দোলনের ফলে অনেক সময় শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয়। এই দুটি ফাটলের যদি বসে যায় তখন গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। গ্রস্ত উপত্যকার ফলে নদীর সৃষ্টি হয়। আর যদি এই দুটি ফাটল উপরের দিকে উঠে গিয়ে চ্যাপ্টা অংশ বিশিষ্ট যে পর্বতের রূপাকার নেয় তা বলা হয় স্তূপ পর্বত। যেমন ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট দুটি স্তূপ পর্বত। এই ফ্রান্সের ভোজ আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এই দুটি পর্বতের মাঝখানে জার্মানির বিশ্ববিখ্যাত একটা নদী উপত্যকা আছে, সেটা হচ্ছে রাইন নদী উপত্যকা। এটা একটা এই রাইন নদী উপত্যকা হচ্ছে একটা গ্রস্ত উপত্যকা। আবার ভারতের নর্মদা নদী বিন্ধু এবং সাতপুরা পর্বতের মাঝামাঝি গেছে, তো এই নর্মদা নদী একটা গ্রস্ত উপত্যকা উদাহরণ ভারতের। এরপর আসছি আগ্নেয় পর্বত। আমরা জানি যে ভূগর্ভের গলিত লাভা বা ম্যাগমা যখন ভূ আন্দোলনের ফলে বাইরে বেরিয়ে এসে অনেক রকম পাথর, ছোটো ছোটো পাথর, লাভা, ছাই, টুকরো, শঙ্কু আকৃতি বিশিষ্ট যে পর্বতের আকার নেয় তাকে বলা হয় আগ্নেয় পর্বত। এটা অগ্নি উৎপাদনের ফলে বা অগ্নুৎপাতের ফলে পর্বতের সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে। অগ্নি পর্বত বলে। এই পর্বত বাইরে থেকে সঞ্চিত সব লাভা টাভা বাইরে বেরিয়ে সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় বলে এর অপর নাম সঞ্চয়ের পর্বত। যেমন ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতুয়া, এগুলো সব সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। এরপর আসি ক্ষয়জাত পর্বত। অনেক প্রাচীন ভঙ্গির পর্বত, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, যেমন নদীর দ্বারা ক্ষয়িত হয়ে বা বায়ুপ্রবাহ দ্বারা, ভূ আন্দোলন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয়ের ফলে যখন পর্বতটি তার আদি রূপটা হারিয়ে ক্রমশ মানে তার প্রথম অবস্থা থেকে যদি অনেক অপেক্ষিত অনেক কম উচ্চতা বিশিষ্ট হয়ে পড়ে, তখন সেই পাহাড়কে বলা হয় ক্ষয়জাত পর্বত, ক্ষয়ে যায়। এই পর্বত
আগের রূপ থেকে অনেকটা ছোট আকার বা অনেক কম উচ্চতা সৃষ্টি হয় বলে এই পর্বতের অপর নাম অবশিষ্ট পর্বত। যেমন ভারতের আরাবল্লী একটি ক্ষয়ের পর্বতের উদাহরণ, ক্ষয়ের পর্বতের একটি উদাহরণ। ঠিক আছে, এরপরে সিলেবাসে কি আছে দেখছি একটু। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকে তাহলে আমাদের এই ছোট্ট ভিডিও এখানে রাখলাম। অনেক গুণীজনদের জানাই আমার আবার পুনরায় প্রণাম, অনেক ভালো থাকবেন। আর আমার স্নেহের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক ভালোভাবে পড়াশোনা করে জীবনে এগিয়ে যাও এই শুভকামনা করি। নমস্কার।